এটা দেশের বিভিন্ন প্রান্তকে আমরা একসাথে বুঝি, বৈচিত্র্যমূলক একটা চিন্তা ভাবনা। দেখবে এটা যখন আমরা পড়ছি, হ্যাঁ, পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা, দেখো কোনখানে পাঞ্জাব আছে, ওই যে দেখো পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা, ঠিক আছে, এগুলো সবগুলোকে কানেক্ট করছে। উৎকল বঙ্গ, আমাদের বাংলার কথা বলা হচ্ছে। সিন্ধু, সিন্ধু মানে সিন্ধ, এই সিন্ধের যেটা এখন পাকিস্তানে আছে তার কথা বলা হয়। এটা নিয়ে অনেক পার্টিশন ফাইল করা হয়েছিল যে এই সিন্ধ, সিন্ধ তো আমাদের মধ্যে নাই, তাই এই সিন্ধ আমরা এখানে না রেখে করে কাশ্মীর আমরা রাখি। ঠিক আছে, বলি যে জনগণ মনোধি আর বন্দে মাতরম, এই দুটো জিনিস তোমরা স্কুলে এখন সবাই গাও। হ্যাঁ, প্রত্যেকটা স্কুলে স্কুলে এখন এই সমস্ত জিনিসগুলা করা হচ্ছে যে সবাইকে বন্দে মাতরম গাইতে হবে, সে মাদ্রাসা হোক বা আমাদের যে স্কুল সেই স্কুল হোক, সমস্ত জায়গাতে কিন্তু বন্দে মাতরম এটা গাইতে হবে। তার সাথে সাথে জনগণ মনোধি এইটাও গাইতে হবে। কি বললাম, বুঝতে পারলেন? এটা প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে যে জনগণ মনোধিটা কি আর বন্দে মাতরম এই দুটো জিনিস কি। ভালো করে শুনো, দেখো এগুলো যেগুলো এইটা যেহেতু হচ্ছে, এর পরে যত কম্পিটিটিভ পরীক্ষা হবে মিলাই দিবে, যদি এখান থেকে কোশ্চেন না আসে আমাকে বলি। কম্পিটিটিভ তোমরা কেউ দিবে না কম্পিটিটিভ, বাট অনেককে এটা। একটা হচ্ছে জাতীয় সঙ্গীত, ওকে, আর একটা হচ্ছে জাতীয় গীত, বা জাতীয় স্তোত্র। ঠিক আছে, জাতীয় সঙ্গীত আর একটা হচ্ছে জাতীয় স্তোত্র। এটা যদি ইংলিশ দেখা হয় না, পুরোপুরি জিনিসটা একটু তোমাদের জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে। ন্যাশনাল অ্যানথেম, কি বললাম এটা? ন্যাশনাল অ্যানথেম। জাতীয় সঙ্গীতের ইংলিশ কি? ন্যাশনাল। জাতীয় স্তোত্রের ইংলিশ কি হয়ে যাবে? ন্যাশনাল সং। ন্যাশনাল সং, ওকে। তাহলে কি বললাম? জাতীয় সঙ্গীত যেটা সেটা হচ্ছে ন্যাশনাল অ্যানথেম, জাতীয় স্তোত্র যেটা সেটা হচ্ছে ন্যাশনাল সং, ওকে। তোমরা আগে কোনটা গাইতে স্কুলে? ন্যাশনাল অ্যানথেম না ন্যাশনাল সং? ন্যাশনাল অ্যানথেম। এই ন্যাশনাল অ্যানথেম যেটা সেটা কে গেয়েছেন, কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছে, হ্যাঁ। জাতীয় স্তোত্র বা ন্যাশনাল সং যেটা সেটাকে রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে কি বললাম যে জাতীয় সঙ্গীত যেটা সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর জাতীয় স্তোত্র যেটা সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই যে জাতীয় সঙ্গীত যেটা সেটা তো আমরা অনেক দিন থেকে গাইছি। এই সদ্যই আমরা যেটা গাইছি সেটা হচ্ছে জাতীয় স্তোত্র বা ন্যাশনাল সং, হ্যাঁ। আচ্ছা, এই যে জাতীয় সঙ্গীত যেটা সেটা কি বলে আমরা আমাদের কাছে পরিচিত? জনগণ মনয়ধি নায়ক জয় হে। তাহলে জনগণ মন, এটার নাম কি? জনগণ মন, হয়েছে। আচ্ছা, এটার নাম কি? এটার নাম কি বলো? জাতীয় স্তোত্র বা ন্যাশনাল সং এটা কি? বন্দে মাতরম। সুজলাম সুফলাম মলয়জ শীতলাম বন্দে মাতরম। বন্দে মাতরম হয়েছে। এরপরে জাস্ট দেখো যে আমাদের এই যে ন্যাশনাল সং যেটা এখন প্রত্যেকটা স্কুলে স্কুলে গাওয়া হচ্ছে, ওকে। কিন্তু আগে আগে এই জাতীয় সঙ্গীত যেটা সেটা কিন্তু অনেক দিন ধরে গাওয়া হচ্ছে, ঠিক আছে। তো এটা যদি দেখো যে এই জাতীয় সঙ্গীত যেটা এটা সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর তিনি গাইছিলেন কবে জানো? 1911। কবে? 1911-তে। 1911-তে সর্বপ্রথম এই জনগণ মনয়ধি নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা এটা 1911-তে সর্বপ্রথম গাইছিলেন। এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে। ইভেন আমিও কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমি একটু ঘাটাঘাটি করি, তাতে কিন্তু আমিও যে জিনিসটা দেখতে পাইছি
সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এই জনগণ মনোমতিটা তার আগে অন্য কোথাও কোনো জায়গায় গান নেই। এটা গাইছেন 1911-তে জর্জ পঞ্চম বা জর্জ ফাইভ, ইংল্যান্ডের যে রাজা, ব্রিটেনের যে রাজা, সেই রাজা যখন এসেছিল তাকে ডেডিকেট করেছিলেন এটা। কিন্তু অনেকেই বলে, আমি এখনো পর্যন্ত তার কোনো সত্যতা পাইনি এখনো যদিও, তো তার জন্য আমি এখন বেশি কিছু বলছি না। অনেকেই বলে যে তিনি নাকি ব্রিটিশদের চাটুকারিতা করার জন্য এই গানটা গাইছিলেন, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। ভারত ভাগ্য বিধাতা মানে ভারতের যে ভাগ্য বিধাতা সেটাকে, সেটা হচ্ছে ইংল্যান্ড বা জর্জ পঞ্চম, তাকে আমরা সবাই স্বাগত করছি বা স্বাগতম করছি। যদিও এটার কোনো সত্যতা নাই, কিন্তু একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে কোনোদিন বিরাট বড় দেশপ্রেমিক ছিলেন এরকম নয়, তাহলে তাকে আমরা দেশপ্রেমিক হিসাবে ঘুরাই তুললে কি হবে? তিনি যে বিরাট বড় দেশপ্রেমিক ছিলেন এরকম তো নয়। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বড় লোক ঘরের একজন ছিলেন, তাই না? সুভাষচন্দ্র বসু তিনি কি কম বড় লোক ঘরের ছিলেন? তিনিও অনেক বড় লোক ঘরের ছিলেন। সুভাষচন্দ্র বসু দেশকে স্বাধীন করার জন্য ঘর ছাড়ে, দেশ ছাড়ে, সব কিছু ছাড়ে নিজের সর্বোচ্চ বলিদান দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর সেটা করেছেন? সেটা তো তার নিজস্ব চিন্তা ভাবনা, তিনি কি করবেন, তোমরা কি করবে, কি করবে নি, তোমরা আমার কাছে এখানকার আসবে না আসবে নি, সেটা তোমাদের চিন্তা ভাবনা, আমি কি বলবো এটা? তাহলে তোমাদের নিজস্ব তো একটা চিন্তা ভাবনা থাকে, সবাইকার একটা নিজস্ব মতামত থাকে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর যে বিরাট বড় কিছু দেশ স্বাধীন করার জন্য বিরাট বড় কিছু করেছেন এরকম নয়, কিন্তু তারপরেও বঙ্গভঙ্গ, ঠিক আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে, 1905, ঠিক আছে, আমাদেরকে জুড়ার জন্য তিনি তার লেখার মধ্য দিয়ে কিন্তু অনেক কবিতা, অনেক গান কিন্তু লিখেছিলেন যেটা প্রতিবাদমূলক, ঠিক আছে। কিন্তু সুভাষচন্দ্র বসুর সাথে কিন্তু তুলনা করা যাবে না। সুভাষচন্দ্র বসু দেশভক্ত একজন, সুভাষচন্দ্র বসু পেট্রিয়ট। ঠিক তার জন্যই আমি বলছি যে এই যে 1911 সালে যখন প্রথম জনগণ মন অধি গাইছিলেন, সেটাই কিন্তু কার সামনে গাইছিলেন? জর্জ ফিফথ, রাজা যে ব্রিটেনের, তার সামনে। অথচ তার আগে কিন্তু এই গান কোনো জায়গায় কেউ বলতে পারবে না রিলিজ হয়েছে। আমি বহুত জায়গায় খুঁজেছি, 1920 সালে রিলিজ হয়েছে এই কোন পত্রিকাতে, 1918-তে কোনো পত্রিকাতে রিলিজ হয়েছে, কিন্তু তার আগে কোনো পত্রিকাতে রিলিজ হয়নি। কি বললাম বুঝতে পারিস? আচ্ছা, এরপরে চলে আসি বন্দে মাতরম। এই বন্দে মাতরম এটা গাইছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানে রচনা করেছিলেন। এই যে রচনাটা করেছিলেন, এইটা করেছিলেন 1896 সালে। কি বললাম বুঝতে পারলে? 1896 সালে, 1896 সালে, 1896 সালে। তাহলে এই যে 1896 কোনটা আগে হয়েছে? 1911 আগে না 1896 আগে? তারপরেও কিন্তু এইটাকে আমাদের ন্যাশনাল অ্যানথেম বলে বলা হয়। কি বলছি বুঝতে পারছো? আচ্ছা, তার সাথে সাথে যদি দেখা হয় যে এইগুলোর মধ্যে পার্থক্য কি, যদি দেখা হয় পার্থক্যটা কি, মেন পার্থক্যটা কি, তখন বুঝতে পারবে যে ন্যাশনাল অ্যানথেম যেটা, এটার নাম অ্যানথেম, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি সঙ্গীত। এটা কি বলা হচ্ছে? সঙ্গীত। সঙ্গীত মানে হচ্ছে যার মধ্যে কে নাচ করে, এখানে লয়, তাল, ছন্দ, এগুলো সম্পর্কে জানো? নিশ্চয়ই জানো। কে নাচ করো কোনো? আর কে করেছিলে? তোমরা সবাই করেছিলে। লয়, তাল, ছন্দ, এইগুলা গানে, যে গান হবে সেই গানে যদি লয়, তাল, ছন্দ থাকে এবং সেটাতে নাচ যদি করা যায়, তাহলে সেটাকে বলা হয় কি? সঙ্গীত। তাহলে সেটাকে কি বলা হয়? সঙ্গীত। এইটা যেটা, এটার নাম সং হতে পারে, লয়, তাল, ছন্দ এর নির্দিষ্ট কোনো নাই। এইটাতে তুমি জাস্ট ভালো করে দেখো যে জনগণ মন অধি যে টোনে, যেভাবে প্রত্যেকটা জায়গায়, সব জায়গায় একই রকম ভাবে বাজানো হয়। এর একটা নির্দিষ্ট টাইমিং আছে, 52 সেকেন্ড, একটা নির্দিষ্ট টাইমিং আছে। কিন্তু এই বন্দে মাতরমের নির্দিষ্ট কোনো টাইমিং নাই। এই বন্দে মাতরম যে যার নিজের মতো করে, পছন্দ মতো করে তোমরা গাইতে পারো, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু জাস্ট ভাবো, জাতীয় সঙ্গীত যদি বলো নিজের মতো করে 1.5 মিনিটে গাইবো, ऐसा नहीं चलेगा। অমিতাভ বচ্চন, সবাই নাম শুনেছ? তিনি একজন বিরাট বড় কলাকার, আর্টিস্ট। তিনি আমাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হচ্ছিল, সেইখানে যাই করে এত সুন্দর গাইছিলেন, 1.5 মিনিট লেগে গেছে। কি বলছি বুঝতে পারছো? এরকম যায়নি, ওইটা নিয়ম নয়। হ্যাঁ, কত সালে মনে পড়ছে না, 2022-23 এরকম কিছু একটা হবে, 2022 এরকম সামথিং কিছু একটা হবে, আমার মনে পড়ছে না।
তো তিনি এরকম গাইছিলেন, দিয়ে এটা নিয়ে প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি হয়েছিল যে এর 1 সেকেন্ডই দরকার, 52 সেকেন্ডের না পরে না আগে, সুতরাং এইরকম ভাবে আমাদেরকে গাইতে হবে, এটা একটা রেসপেক্ট ব্যাপার থাকে না। তাহলে কি দেখলো যে এইটা হচ্ছে তুমি নিজের মতো করে গাইতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু জাতীয় সঙ্গীত যেটা বা ন্যাশনাল অ্যানথেম যেটা, এটা নিজের মতো করে তুমি গাইতে পারো না। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারলে? তাহলে তোমরা যে গাও যাই করে, তাহলে তোমরা যখন গাইবে তখন তোমরা এই জিনিসগুলো মাথায় থাকবে না? না, হ্যাঁ, মুখে গাওয়া হয় না, তো কোথায় গাওয়া হয়? মাইকে গাওয়া হয়। আরে ওটা তোমরা শুনে শুনে গাও নি, প্র্যাকটিস করো, গাইতে হবে, গাওয়া ভালো জিনিস তো এগুলো। এইটা ভালো করে যদি একটা জিনিস লক্ষ্য করো তোমরা দেখতে পাবে যে এই জাতীয় সঙ্গীত যেটা, এটা দেশের বিভিন্ন প্রান্তকে আমরা একসাথে জুড়ছি, বৈচিত্র্যমূলক একটা চিন্তা ভাবনা। দেখবে এটা যখন আমরা পড়ছি, হ্যাঁ, পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা, দেখো কোনখানে পাঞ্জাব আছে, ওই যে দেখো পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা, ঠিক আছে, এগুলো সবগুলোকে কানেক্ট করছে। উৎকল বঙ্গ মানে বাংলা, তখন আমাদের বাংলার কথা বলা হচ্ছে। সিন্ধু, সিন্ধু মানে সিন্ধ, সেই সিন্ধের যেটা এখন পাকিস্তানে আছে তার কথা বলা হচ্ছে। এটা নিয়ে অনেক পার্টিশন ফাইল করা হয়েছিল যে এই সিন্ধ তো আমাদের মধ্যে নাই, তাহলে এই সিন্ধ আমরা এখানে না রেখে করে কাশ্মীর আমরা রাখি, ঠিক আছে বলেছিল, কিন্তু না, এটা তারপরে চেঞ্জ করা হয়নি। তার কারণ এই কারণে হয়তো চেঞ্জ করা হয়নি, আমি জানিনি, হয়তো এই কারণে চেঞ্জ করা হয়নি। পাকিস্তান বলে আলাদা কিছু হয়নি, পাকিস্তান আমাদের, তাই চেঞ্জ করা হয়নি। বঙ্গ, বঙ্গ মানে বাংলাদেশ শুধু নয়, বঙ্গ মানে তখন আমরাও ছিল, তাহলে বঙ্গটাকে এরকম চেঞ্জ করে পশ্চিমবঙ্গ করা হয়নি। তার কারণ পশ্চিমবঙ্গ আবার কি, পশ্চিমবঙ্গ টার্মটাই আমার ফালতু লাগে। পশ্চিমবঙ্গ যে টার্মটা, এটা আমার বাজে লাগে, হতে পারে যা খুশি হতে পারে, কিন্তু আমার বাজে লাগে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের ভ্যালু তখনই থাকবে যখন পূর্ববঙ্গ থাকবে। যদি পূর্ববঙ্গ না থাকে তাহলে পশ্চিমবঙ্গটা কেন থাকতে হবে? কি বলছি বুঝতে পারছো? এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, এটার সাথে তোমাদের কারো কোনো সঙ্গ নাই, এটা বিশেষ সতর্কতা। কারণ এটা নিয়ে অনেকে অনেক কথা বলে বিরাট মোড় লেগেছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ না, আমার কাছে মনে হয় পশ্চিমবঙ্গ বলে কোনো দরকার নাই। কারণ যদি পূর্ববঙ্গ, বাংলাদেশ না হয়ে করে যদি এটা পূর্ববঙ্গ হইতো তাহলে আমরা বলতাম যে আমাদের পশ্চিমবঙ্গ থাক, কোনো অসুবিধা নাই। কিন্তু এখন পশ্চিমবঙ্গ আমরা আর শোনা উচিত নয়, এটা পুরোপুরি নাম চেঞ্জ করে বাংলা করা উচিত, আর এই বাংলাদেশটাকে টাইনে নিয়ে এসে ঢুকানো উচিত আমাদের মধ্যে। অবশ্যই ঢুকবে, একদিন ঢুকবে, আজকে ঢুকবে নি, একদিন ঢুকবে। 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর যাই হয়ে যাক, একদিন বাংলাদেশ আমাদের হবে। বাংলাদেশ কেন অন্য কারো থাকবে? বাংলাদেশ আমাদের। আমাদের বাংলাদেশ এখন কি হচ্ছে, আমেরিকা, চায়না তারা নিজেদের মতো কন্ট্রোল করে আমাদের যে দেশ ভারতবর্ষ তাকে সাজিশ করছে যে ভারতবর্ষকে কিরকম ভাবে পেছনে ফেলা যায়। কি বলছি বুঝতে পারছো? আগে বাংলাদেশকে শাসন করতো কে জানো? পাকিস্তান, কারণ পাকিস্তানের আন্ডারে ছিল। আমরা ভারতবর্ষ, আমরা নিজেরা কি করেছি, পাকিস্তান থেকে বাংলাদেশকে নর্মাল ডেলিভারি করাইছিল, সিজার লয়, নর্মাল। তারপরে এখন যেটা হয়েছে আমরা যেটা বুঝতে পারছি, সেটা সিজার ডেলিভারি করাই আবার আমাদের সাথে জুড়াই দিতে হবে। কারণ ওইখানের যে সাধারণ মানুষ যদি দেখো না, সাধারণ মানুষ প্রচুর পরিমাণে কষ্টে আছে, সেটা হিন্দু মুসলিম, হিন্দু তো প্রচুর কষ্টে আছেই আছে, হিন্দু প্রচুর কষ্টে আছে, তার সাথে সাথে মুসলিমরা প্রচুর কষ্টে আছে। মুসলিমরা কষ্ট নাই, মুসলিমদেরকে যদি 100 টাকা কিলো পেঁয়াজ খেতে হয় ওরা কষ্ট নাই, কিন্তু বাইরের দিক থেকে ফান্ডিং আসি করে এত আলাদা আলাদা টাকা আমেরিকা থেকে এইখান থেকে ওইখান থেকে দিয়ে ওদেরকে উস্কাই করে ওরা ভারত বিরোধী কথা বলা করাচ্ছে। অথচ ওদের সাথে ভারতের কি সঙ্গে আছে? আগে আমরা খাই না, তারপরে ভারত, ধর্ম, দেশ পরে হবে সব, আগে ভালো করে খাইতে তো পাই। বোঝা তো দরকার যে তোমাদের অকাজ নাই, কারণ তোমরা তোমাদের শাসনভার এমন কয়েকজনের হাতে তুলে দিয়েছো, তারা শুধুমাত্র নিজেদের কথা ভাবে, তোমাদের কথা কেউ ভাবেনি। যেদিন তোমাদের কথা ভাববে সেই দিন বলবে যে না, আমাদের দেশ বাংলাদেশ, আমার সোনার বাংলা, সেটাও আবার ওরা লেখেনি, আমাদের বস লিখে, হ্যাঁ লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তাহলে আমরা বাংলাকে ভালোবাসবো, সেই বাংলার মধ্যে ওই বাংলাটাও থাকবে, এরকম নয় এইটুকু বাংলাটা থাকবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে জাতীয় সঙ্গীত আর জাতীয় স্তোত্র এগুলো মাথায় রাখবে কোনটা কি। ওকে, আমি কনফার্ম তোমাদেরকে বলে দিলাম
নতুন যে পরীক্ষা আসবে, এখনো পর্যন্ত একটাও তো কম্পিটিটিভ পরীক্ষা শুরু হয়নি এই সরকার আসার পরে, মিলাই দিবে যদি এখান থেকে কোশ্চেন না আসে আমার নামে হাতি খুশি দিবে। মানুষের দেশ খোঁজেছে কত, যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো।